আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এসেছি গল্পের নতুন একটি পর্ব নিয়ে। যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এন্ড কমেন্ট করে পাশে থাকবেন। ফিরছি গল্পে। প্রণয়ের অমল কাব্য। লেখক DRM সোহাগ। পর্ব সংখ্যা 13। আর কণ্ঠে আমি আছি ইতি। ফাইজ এগিয়ে আসে ছাদের দরজার দিকে। এখান থেকেই তো কিসের আওয়াজ আসলো? ইনায়া ভয়ে মৃদু কাঁপছে। বারবার ঢোক গিলছে। ফায়েজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো একটা পটকার প্যাকেট। ছেলেটা অবাক না হয়ে পারল না। এই বাসায় তো কোনো বাচ্চা নেই তার জানা মতে। তাহলে এই বাদরামিটা করলো কে? ফোন পকেটে রেখে ইনায়ের দিকে এগিয়ে এসে পকেটে হাত রেখে দাঁড়ায়। ইনায়ের মাথা নিচু। ফায়েজ আরো দু পা এগিয়ে আসে। ইনায়ের চোখ বড় বড় করে তাকায়। কাপা কণ্ঠে বলে, এগুচ্ছেন কেন? ফায়েজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, লিটল গার্ল, তুমি অনেক বড় হয়ে গিয়েছো। এনায়া দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকায়। ফায়েজ ভ্রু কুঁচকে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত করেছো? এনায়া দুদিকে মাথা নেড়ে বলে, না তো। তাহলে এই বাদামিটা করলো কি? পটকা ফুটিয়ে আমার হাফ বউয়ের হার্টবিট বাড়িয়ে দিয়েছে। এনায়া পিছন ফিরে আরেকটু চেপে যায়। আমতামতা করে বলে, মায়েরা হয়তো। এটাকে ভাইয়ার বউ। ফায়েজ দুহাত আড়াআড়ি ভাবে নিয়ে ডান হাতের দু আঙুল গালে রেখে ভাবুক ভঙ্গিতে বলে, ইরফানের বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনেছি, কিন্তু এরকম মেয়ের সাথে? সিরিয়াসলি? ইরফানের বউ এরকম বাদর? আনবিলিভেবল। ইনায়া রেগে বলে, মায়ের অনেক ভালো। ফায়েজ ভ্রুকুচকে তাকায় ইনায়ের দিকে। মেয়েটার কপালে বিরক্তির ভাঁজ, খানিক রাগের আভা। ফায়েজ গম্ভীর কণ্ঠে বলে, লিটল কুইন, আমাকে রাগ দেখাবে না, আমার রাগ ভাঙাবে, বুঝেছো? ইনায়া মাথা নিচু করে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, বইই গেছে আমার। কথাটা ফায়েজের কানে পৌঁছেছে। মাঝের দূরত্ব ঘুচিয়ে নেয় আরেকটু। ইনায়া পেছাতে পেছাতে ছাদের রেলিং এ ঠেকেছে। ফায়েজ ডান হাত রেলিং এর উপর ভর করে রাখা। মাথা নিচু করে ঘাড় বাঁকিয়ে ইনায়ার মুখ পানে তাকায়। নিজের মুখের সামনে ফায়েজের মুখ দেখে ইনায়া চোখ বুজে মৃদু স্বরে বলে, দূরে সরুন প্লিজ। ফায়েজ এক পেশে হাসলো, লো ভয়েসে বলে, বিয়ের পরের জন্য সব তুলে রাখছি লিটল কুইন। তুমি আমাকে ভীষণ জ্বালিয়েছো। এরপর আর একবার কল রিসিভ না করলে তোমার ভাবির পরীক্ষার ওয়েট করবো না কিন্তু। কথাটা বলে ইনায়া থেকে দূরে সরে দাঁড়ায় ফায়েজ। পকেটে দুহাত গুজে আফসোসের সুরে বলে, আমি বুঝলাম না, আমাদের ছেলেদের কি বউয়ের সান্নিধ্য পাওয়ার অপেক্ষা করার জন্য জন্ম হয়েছে নাকি? আমি, শুদ্ধ, ইরফান সব এক কেস। আমাদের জ্বালা কেউ বোঝে না, কেউ বোঝে না। ইনায়া ভ্রু কুঁচকে নিল। ইরফান ভাইয়ের আবার অপেক্ষা কিসের? ও, হয়তো মায়েরাকে তাড়ানোর অপেক্ষার কথা বলছে। ইনায়ার মন খারাপ হয়। মায়েরা কি তার ভাবি হয়ে সারা জীবন থাকবে না? মুখ ফসকে বলে, ভাইয়া বউকে ছাড়ার অপেক্ষা করছে। ফায়েজ শব্দ করে হেসে দেয় ইনায়ার কথা শুনে। ইনায়া বোকা চোখে ফায়েজের দিকে তাকায়। এমন পাগলের মতো হাসাতে দেখে বিরক্ত হয়। সে কষ্টের কথা বলছে, আরেক লোক হাসছে, অসহ্য। ফায়েজ একটু পর নিজের হাসি চেপে বলে, লিটল কুইন, ইউ আর আ ভেরি সিলি গার্ল। তুমি খুব বোকা মেয়ে। ইনায়ার চোখে মুখে বিরক্তি। সে তো সত্যিটাই বলল। এই লোক উল্টো তাকে বোকা বলছে। ফায়েজ আবারও আফসোসের সুরে বলল, বোঝে না রে, বোঝে না। আমাদের দুঃখ কেউ বোঝে না। ইনায়ার চোখে ফায়েজের দিকে তাকায়। চাঁদের আলোয় ফায়েজের আফসোসের ভারে নুয়ে পড়া মুখটা দেখে ইনায়ের মায়া হলো। ফায়েজ হঠাৎই ইনায়ের দিকে তাকালে ইনায়ের থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফায়েজ বিস্তর হাসে। সময় ব্যয় না করে ইনায়ের পাশে দাঁড়ায়, তবে মাঝে এক চিমটি পরিমাণ দূরত্ব রেখেছে। পকেটে দুহাত রেখে ডান পা রেলিং এর সাথে ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, হাফ বউয়ের লজ্জা ভাঙার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনায়া চোখ বুজে নেয়। হৃদস্পন্দনের গতি বেড়েছে। ছাদ থেকে নামার উদ্দেশ্যে দ্রুত পায়ে এগোয়। কয়েক পা ফেললে ফায়েজ ইনায়ার সামনে তার বা পা রাখে। ইনায়া হুঁচট খেতে গিয়েও নিজেকে সামলে বলে ওঠে, আমাকে ছুবেন না। ফায়েজের দুহাত পকেটে। হবু বউয়ের কথায় ঠোঁট প্রসারিত হয়। দুপা পিছিয়ে ইনায়ার পিছনে দাঁড়ায়। ইনায়ার মাথা ফায়েজের বুক সমান। ফায়েজ ডান দিকে একটুখানি ঘাড় বাঁকিয়ে
ঠোঁটের কোণে মৃদু হাসি লেপ্টে বলে, বি রেডি মাই লিটল কুইন ফর আ হালাল টাচ। ইনার লজ্জায় কান গরম হয়ে আছে। এখানে আর কিছুক্ষণ থাকলে তার সব শক্তি ফুরিয়ে ঠাস করে পড়ে যাবে। আর দাঁড়ায় না, দৌড় দেয়। এক দৌড়ে ছাদ থেকে সিঁড়িতে গিয়ে নামে। ফায়েজ শব্দ করে হাসে, দুহাত তুলে টানা দিয়ে বলে, আহা অপেক্ষা, লিটল কুইন, লাভ ইউ। ইনায়া ছাদের দরজা থেকে একবার পিছু ফিরে তাকায়। হাস্যজল ফায়েজের পানে কিছুটা গলা বাড়িয়ে বলে, বখাটে পুরুষ। ফায়েজ অন্ধকারে চেয়ে আবারও শব্দ করে হেসে বলে, ইয়র পার্সোনাল। আমি কিছু বলেছি? মায়েরা এবার রেগে যায়। অসভ্য লোক, তার সামনে শাড়ি খুলতে বলছে। চোখ তুলে ইরফানের পানে চেয়ে কোমরে দুহাত রেখে রেগে বলে, আপনি আসলেই অসভ্য। আমার মতো মাসুম বাচ্চার কাপড় খুলতে বলছেন? আপনার সামনে আমি শাড়ি খুলবো না, বুঝেছেন? ইরফান রেগে মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরা ভয় পেয়ে ডান দিকে কিছুটা হেলে দেয়ালের সাথে চেপে দাঁড়ায়, মাথা নিচু, তবে আর চোখে ইরফানের দিকে দৃষ্টি রাখে। ইরফান মায়ের হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা শুধু তার কাছে চলে আসে, আর তার ভিতর হয় সুনামি। উফ! তার ভাবনার মাঝে ইরফানের শান্ত গলা ভেসে আসে, স্টুপিড, আমার সামনে শাড়ি খুলতে বলেছি? আই নো ইউ আর আ লিটল বেবি। আমি জানি তুমি ছোট বাচ্চা। কথাটা বলে আশেপাশে তাকায়, ফোঁস করে শ্বাস ফেলে ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়েরা ভাবনার জগৎ, এই জগতে কিভাবে থাকবে? ইরফানের এত শান্ত কণ্ঠ মেয়েটার হজম হচ্ছে না। বদহজম হবে আজর শিওর। ইরফান বাইরে বেরিয়ে আসলে ইনায়াকে দেখতে পায়। ইনায়া এগিয়ে এসে বলে, কিছু বলবে ভাইয়া? ইরফান দোতলা থেকে তাদের ড্রয়িং রুমে তাকায়। সেখানে এখনো সবাই। ইনায়ার দিকে তাকিয়ে বলে, রিতাকে বলবে স্টুপিডের জামার একটা বই এনে আমাকে দিতে। এনা অদ্ভুত ভাবে তাকায় তার ভাইয়ের দিকে। স্টুপিড মানে যে মায়েরা কে বুঝিয়েছে তার ভাই, এটা তার চেয়ে ভালো আর কে জানবে। মায়েরা যা অ্যাক্টিং করে দেখালো, এরপর আর ভুল হওয়ার কোনো চান্স নেই। ইনায়ের এমন দৃষ্টিতে ইরফান কিছুটা বিব্রত বোধ করে। নিজেকে সামলে ধমকের সুরে বলে, হোয়াট? ইনায়া কিছু না বলে চলে যেতে নিলে মায়েরা দরজা খুলে বলে, আপু আমাকে নিয়ে যাও। মায়েরার কথা শুনে ইনায়ের পিছু ফিরে তাকায়। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। সামনে তাকালে দেখলো ফাইজ আসছে, আর নিচ থেকে শুদ্ধ আর ফাইজের সেই মামাতো ভাই ওপরে আসছে। হাত মুঠো করে মায়েরার দিকে তাকায়। তার শারীর অবস্থা বেহাল, সাথে চুল ভীষণ এলোমেলো। ইনায় কিছু বলার আগে ইরফান রেগে মায়েরাকে তার ঘরের ভিতর গায়ের জোরে ধাক্কা দেয়। এরপর সে দ্রুত ঘরের ভিতর গিয়ে মায়েরা পড়ে যাওয়ার আগেই মায়েরাকে বাম হাতে তার সাথে শক্ত করে আগলে ডান পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে উঠতে চায়, তার আগে ইরফান মায়েরার মুখ ডান হাতে চেপে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব, ইডিয়েট। মায়েরা বাঁ হাতে ইরফানের হাত তার মুখ থেকে সরাতে চায়, তবে পারে না। ক্লান্তি নিয়ে শান্ত হয়ে যায়। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা চোখ নামিয়ে নেয়। দরজার উপাস থেকে ফাইজ নক করে ইরফানকে ডাকে। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নেয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়েরাকে ঠেলে তার থেকে দূরে সরায়। মায়েরা কিছু বলতে নিলে তার আগে ইরফান দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ কর, আই সোয়ার এই দুগাল থাপড়ে লাল করব, স্টুপিড। মায়ের সাথে সাথে তার দুহাত দুগালে তুলে নেয়। একটু আগে বদহজম হওয়ার কথা ছিল, কিন্তু তা ভ্যানিশ। এই লোকের আসল পরিচয় এটাই। তখন হয়তো ভুলতে ধরেছিল, তাই স্বাভাবিকভাবে কথা বলেছিল। ইরফান বাঁ হাতে মায়েরার ডান হাতের বাহু ধরে বাম দিকে ঠেলে সরিয়ে দেয়। এরপর দ্রুত তার ঘরের দরজা খুলে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়েরা অসহায় মুখে বন্ধ দরজার পানে চেয়ে থাকে। এমন বন্দি জীবন আর ভালো লাগে না, অসহ্য লোক একটা। ইরফানকে দরজা লক করতে দেখে ফায়েজ বলে, তোর ঘরে চল, আমি রেস্ট নিব। ফায়েজ গম্ভীর গলায় বলে, গেস্ট রুমে চল। সারা জীবনও তোর রুমে এসে রেস্ট নিলাম,
আজ আবার নতুন নিয়ম কেন? বাদ দে, একটু শুতে দে, বিয়ের পর আর আসবো না, তখন বইয়ের ঘরেই আমার ঘর। দেখিস, সর সামনে থেকে। কথাটা বলে দরজা খুলতে গেলে ইরফান রেগে ফায়েজের বুকে হাত দিয়ে ঠেলে দাঁতের দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আমায় রাগাস না, গেস্ট রুমে যা। ফায়েজ অবাক হয়, এর ঘরে কি গুপ্তধন আছে নাকি? জীবনে তো এমন করেনি। বইয়ের তো ত্রিসীমানায় থাকে না, থাকলেও তো কেউ এমন করে না। ফায়েজ বিরক্ত হয়ে বলে, কি নাটক শুরু করলি? রিতা হাতে মায়ের একটা থ্রি পিস আর একটা বই নিয়ে দাঁড়ায় ফায়েজের পাশে। ইরফান হাত বাড়ালে রিতা বিনা বাক্যে কাপড় বই ইরফানের হাতে দেয়। ফায়েজ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে ইরফানের হাতের বই জামার দিকে, দৃষ্টি সরিয়ে ইরফানের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে বলে, একটু বোঝাবি আমায়? বিলিভ মি, আমি তোর আচরণে নিজেকে গুলিয়ে ফেলছি। ইরফান কিছুই বলল না, দরজা খুলে ভিতরে ঢুকে ফায়েজের মুখের উপর দরজা লাগিয়ে দিল। ফায়েজ তপ্তাকে চেয়ে আছে। একটু পর শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? ফায়েজ ইরফানের ঘরের সামনে থেকে কিছুটা সরে গিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, আমি বুঝলাম না, তুই আমাকে মিথ্যে বললি কেন? শুদ্ধ অবাক হয়ে বলে, কি মিথ্যে বললাম? ইরফান তোর বউকে নিয়ে থাকতে শুরু করেছে, তুই বললি ওনাকে ওর বউকে মানে না। শুদ্ধ দ্রুত ইরফানের ঘরে বন্ধ দরজার দিকে তাকায়, আবার ফায়েজের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, আর ইউ শিওর? ফায়েজ শুদ্ধর পাশ কাটিয়ে যেতে যেতে বলে, ভিলেনের সাথে মজা করার মুড নেই। শুদ্ধ রেগে বলে, তোর বোনকে থাপড়ে বিয়ে করবো, ওকে বলে দিস। ফায়েজ ঠোঁট বাঁকিয়ে হাসে, এর বিরহ যে তার বোন কবে শেষ করবে কে জানে। ইরফান ঘরের ভেতর গিয়ে হাতের কাপড় আর বই বিছানার উপর রাখে। মায়েরা বিছানার উপর বসেছিল। জামা আর বই দেখে অবাক হয়ে বলে, বই এনেছেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে, চেঞ্জ করে পড়তে বসবো। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি আজ পড়বো না, ইনা আপুর কাছে যাবো আমি। কথাটা বলে বিছানা থেকে নেমে বাইরে বেরোতে নিলে ইরফান মায়ের হাত টেনে তার সামনে এনে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ যা বলছি করো। মায়েরা অসহায় মুখ করে রাখে, একটু ভেবে মাথা নিচু করে বলে, আমি আমার ঘরে গিয়ে চেঞ্জ করবো। ইরফান ওর এক পায়ে গিয়ে শার্টের হাতা গুটিয়ে লেগে বলে, ওকে ফাইন, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, দুপা পিছিয়ে গিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, আমি এখানেই চেঞ্জ করছি। মায়েরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, আপনি বাইরে যান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা লক করতে ভুলেনি। মায়ের মুখ জুড়ে ভীষণ অসহায়ত্বের খেলা। ডান দিকে তাকালে ফ্লোর টু সিলিং আয়না চোখে পড়ে। মায়েরা দ্রুত পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এত বড় আয়না বেশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। তার খুব পছন্দ হলো। এমন আয়না সে কখনো দেখেনি। গ্রামে বড় হয়েছে, কিভাবে দেখবে? তবে ফোনে দেখেছিল, বাস্তবে দেখেনি, এই প্রথম সামনে থেকে দেখে। আয়না থেকে চোখ সরিয়ে ঘরের অন্যান্য ফার্নিচারের দিকে তাকালো। মায়েরা ভীষণ অবাক। অমন তেরা, মাথায় চুল, ইয়া বড় পাগল লোকের ঘরে এত গোছালো কি করে? কিছু ফার্নিচার সাদা আর কিছু কালো, অন্য কালারের একটা ফার্নিচার নেই। মায়ের তার স্বামীকে পছন্দ না হলেও তার এই গোছালো ঘর ভীষণ পছন্দ হলো। পরনে এলোমেলো শাড়ির দিকে তাকালো একবার, খুলতে চাইলো, কিন্তু ইনার এত এত পিন লাগিয়ে দিয়েছে। মায়ের একটু চেষ্টা করেই রেখে দিল। বিরক্ত লাগছে তার, মাথা ব্যথা করছে। চুপচাপ গিয়ে বিছানায় চোখ বুজে শুয়ে পড়লো। বিছানার চাদরটাও সাদা। মায়েরা কিছু একটা ভেবে বিছানা থেকে নামতে চাইলো, কিন্তু মাথা ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো। তাই আবার চুপচাপ শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলো। ছটফটায় মাথা ব্যথা। তার ঘরে গেলে একটা ওষুধ খেতে পারলে ভালো হতো, কিন্তু এখন উপায় নেই। কিছুক্ষণের মাঝেই মায়েরা ঘুমিয়ে যায়। রাত বাজে 11টা। ফাইজরা সবাই চলে গিয়েছে। রুমা বেগম ক্লান্ত শরীর বিছানায় এড়িয়ে দিয়েছে। সবাই বেশ ক্লান্ত থাকায় আজ দ্রুত ঘুমিয়েছে। ইরফান তার ঘরে এসে দরজা লক করে উল্টো ঘুরে তাকালে বিছানায় নজর পড়লে চোখ জোড়ায় বিস্ময় ভর করে। মায়েরা দরজার দিকে মাথা দিয়ে শুয়েছে। খাটের কিনারায় মাথা রেখে চুলগুলো নিচে নামিয়ে দিয়েছে। কোমরের নিচ অব্দি চুলগুলো মেঝেতে ছড়িয়ে লুটোপুটি খায়।
মায়েরা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ঘরের ছাদের দিকে দৃষ্টি দিয়ে দেখলো ফ্যান ছাড়া। দৃষ্টি নামিয়ে মায়েরার দিকে ভ্রু কুচকে তাকায়। ফ্যানের বাতাসে ছেড়ে রাখা চুলগুলো যেন দুলিয়ে দুলিয়ে নতুন ছন্দে নিত্যরত। ইরফান চোখ সরিয়ে নেয়। শার্টের 3টে বোতাম খুলে ঘেমে গিয়েছে। সোফা টেবিলের ওপর থেকে এসি রিমোট নিয়ে এসি অন করলো। ফ্যানের সুইচ অফ করতে গিয়েও কি মনে করে যেন করলো না। ধীর পায়ে এগিয়ে মায়েরার মেঝেতে পড়ে থাকা চুলগুলো বরাবর দাঁড়ায়। সে যেখানে জামার বই রেখে গিয়েছিল সেগুলো সেখানে। শাড়ির অবস্থা একদম বেহাল। ইরফান মায়েরার কাজে বিরক্ত হয়। ফ্যানের হালকা বাতাসে মায়ের মুখের উপর ছোট ছোট চুলগুলো খেলা করে বেড়ায়। ফর্সা গোলগাল শান্ত মেয়ের মুখ পানে ইরফান অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর মুখায়বে চেয়ে রইল কতক্ষণ, নিজেও বুঝল না। মায়েরা ঘুমের মাঝে নড়াচড়া করে উল্টো হয়ে শুয়ে পড়ে। দুহাত সামনের দিকে বাড়িয়ে দিলে এক হাত ইরফানের দুপায়ের মাঝ বরাবর গেলেও আরেক হাত ইরফানের হাঁটুর সাথে লেগে যায়। মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ায় মায়েরার ঘাড় উন্মুক্ত হয়ে যায়। ইরফান অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকায়। তার পায়ের সাথে লেগে থাকা মায়েরার হাতের দিকে একবার তাকালো। এরপর চোখ তুলে তাকালো মায়েরার ফর্সা উন্মুখ ঘাড়ের পানে। দৃষ্টি পড়লে চোখ সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড। এই বলে বেলকনিতে চলে যায়। এসি প্লাস ফ্যানের বাতাসে মায়েরার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। মেয়েটা ঘুমের মাঝে নিজেকে গুটিসুটি মেরে শোয়, তবুও ঠান্ডা কমে না। বারবার এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙে গিয়েছে। পিটপিট করে চোখ মেলে তাকায়, বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায়। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। দেয়াল ঘড়িতে চোখ পড়লে দেখে 11:30 বেজে গেছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আশেপাশে তাকালে ইরফানকে না দেখে দরজার দিকে তাকালো। এই লোক কি এখনো আসেনি? আসেনি ভাবলো। এসে যদি দেখতো সে তার বিছানা পুরো দখল করে শুয়ে আছে, নিশ্চয়ই তাকে দোতলা থেকে ফেলে দিত। বিড়বিড় করে বলল, দয়া মায়াহীন একটা লোক। ডান হাতে মাথার চুল টেনে ধরল। মাথা ব্যথা তীব্র হারে বেড়েছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। দরজার দিকে এগিয়ে গিয়ে নিজে নিজে খোলার চেষ্টা করলো, পারছে না। এটা কিভাবে লাগায়? বিরক্ত হয় মায়েরা। পেছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ আসে, কি করছো? ইরফানের গলা পেয়ে মায়েরা দ্রুত পিছিয়ে ফিরে তাকায়। এই লোক কখন আসলো? আমতা আমতা করে বলল, দরজা খুলে দিন। ইরফান হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরার মুখ ফোলা, চোখ দুটো হালকা লাল, ডান গালে কয়েকটা দাগ পড়েছে। মায়েরা ইরফানকে তার দিকে এমন চুপচাপ অনুভূতিহীন চোখে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয়। আবারও চোখ তুলে তাকালে দেখে ইরফান সেভাবেই চেয়ে আছে। মায়েরা আবারও আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন প্লিজ। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গটগট পায়ে এসে দরজা খুলে দিলে মায়েরা ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। ইরফান মায়েরার ডান বাহু চেপে ভ্রু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা চোখ বুজে বা হাতে মাথার চুল টেনে ধরে। ইরফান মায়েরার নীরবতা ধমকে বলে, স্টুপিড, কি হয়েছে? মায়েরা বিরক্ত হয়, এখন শুধু ইংলিশ ঝাড়বে আর তাকে ধমকাবে। রেগে মেগে চোখ খুলে বলে, আপনার জন্যই তো ওষুধ খেতে পারিনি। আমাকে বন্দি করে রেখেছিলেন কেন? উফ, মাথা আমার ছিঁড়ে গেল। ইরফান রেগে শক্ত হাতে মায়েরার হাত চেপে বলে, স্টুপিড, বাজে না বুকে থাকতে পারো না? কি হয়েছে? মায়েরা বিরক্ত নিয়ে রেগে বলল, মাথা ব্যথা করছে বুঝলেন? ও, আপনি তো আবার ইংরেজ বাংলা বললে বুঝতে কষ্ট হয়। হেডেক হেডেক। ইরফান শক্ত হাতে মায়েরার মুখ চেপে ধরে, যেভাবে ধরেই মায়েরাকে তার ঘরে নিয়ে যায়। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে। মায়েরা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, কিন্তু বরাবরই ব্যর্থ। ইরফান ফার্স্ট এড বক্স থেকে টাফনিন নিয়ে মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নেয়। মায়েরা উল্টো ঘুরে রেগে ইরফানের বুকে ধাক্কা দেয়। শুধু তার মুখ চেপে ধরে, অসহ্য লোক একটা। ইরফান মায়েরার গাল চেপে রেগে বলে, আমায় রাগিও না, এটা খেয়ে এক্ষুনি বের হও এখান থেকে। মায়েরা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার গাল ছেড়ে দেয়। মায়েরা রেগে বলে, আমি এখানে থাকতে চেয়েছি? আপনি তো আমাকে আপনার এই জেলখানায় আটকে রেখেছেন, অসহ্য লোক একটা। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরোতে নিলে ইরফান মায়েরার হাত টেনে তাদের দাঁত চেপে বলে, অবাধ্যপনা করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবে। স্টুপিড। মায়েরার এই লোকটাকে খুন করতে ইচ্ছে করে।
এগিয়ে এসে খপ করে ইরফানের হাত থেকে ওষুধ নিয়ে টেবিলের উপর থেকে গ্লাসে পানি ঢেলে খেতে নেয়। ইরফানের রাগে চোয়াল শক্ত হয়ে যায়, আর নিতে পারছে না কে। মায়েরাকে টান মেরে তার সামনে আনে, ফলস্বরূপ মায়ের হাত থেকে গ্লাসটা একদম ইরফানের পায়ের উপর ঠাস করে পড়ে, পানিগুলো মেঝেতে ছড়িয়ে যায়। তবে ইরফান নির্বিকার, সে মায়েরার দিকে দাঁতের চাপ চেপে শক্ত চোখে তাকিয়ে আছে। মায়েরা মাথা নিচু করে ইরফানের পায়ের দিকে তাকায়। কাঁচের গ্লাসটা সোজা এই লোকের পায়ের উপর পড়লো, অথচ লোকটার কোনো হেলদোল নেই। আসলেই গন্ডার এই লোক, অনুভূতি নেই। সবচেয়ে বড় কথা, তার হাত থেকে মুখ ধরে এমন টানছে কেন এই লোক? মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো গিলে খাওয়া চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দৃষ্টিতে নিজের মাঝে বিদ্যমান বিরক্ত রাগ সব হজম করায় ব্যস্ত হলো। আল্লাহ জানে সে করেছেটা কি। ইরফান বাঁ হাতে মায়েরার কাপ চেপে ডান হাতে মায়েরার গাল চেপে ধরে, দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? খালি পেটে ওষুধ খাচ্ছিলে কেন? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তার তো মনেই নেই সেই দুপুরে খেয়েছিল, এখন 12টা বাজতে চললো। মানে ক্ষুধা লেগেছিল কিন্তু খায়নি, আর এখন এমন খালি পেটে ওষুধ খেতে যাচ্ছিল। বিড়বিড় করে, নিজে পাগল তাই আমাকেও পাগল বলছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, মনে ছিল না। ইরফান মায়েরাকে ছেড়ে রেগে বলল, বকবক করে তো পেট ভরিয়ে ফেলো, মনে থাকবে কি করে, স্টুপিড। মায়েরা বিরক্ত চোখে তাকায় ইরফানের দিকে। বকবক করে আবার কার পেট ভরে? যত সব আজগুবি কথা। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান আবারও মায়েরার হাত শক্ত হাতে চেপে রেগে বলে, আবার কোথায় যাচ্ছ? মায়েরাও রেগে ইরফানের দিকে তাকায়। তার হাত আর মুখ ব্যথা বানিয়ে দিয়েছে, অসহ্য। ইরফান রাগে চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা হতাশার শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে, দয়া করে ছাড়ুন, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, কিছু খেয়ে ওষুধ খাবো। ইরফান থতমত খেয়ে মায়ের হাত ছেড়ে গম্ভীর গলায় বলে, ওহ ইয়া শিওর, গো। মায়েরা নিচে নেমে চারদিকে অন্ধকার দেখে, সব বোধহয় খাবার যে কোথায় আছে সে তো জানে না, কোথায় খুঁজবে? টেবিলে তো পানি ছাড়া কিছুই নেই। মিটিমিটি আলোয় মায়েরা চেয়ার টেনে বসলো, এরপর 2 গ্লাস পানি খেয়ে নিল। তৃতীয় গ্লাস পানি ঢালার সময় পাশ থেকে ইরফানের কণ্ঠ পায়, থাপ্পড় খাওয়ার জন্য এত উতলা? ইরফান ধরপড় করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কয়েক হাত দূরত্বে ইরফানকে ঝাপসা দেখালো। মায়েরা ভ্রু কুঁচকালো। উপর থেকে নিচে আসলো কখন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, খাবার কই? মায়েরা মিনমিন কণ্ঠে বলে, খুঁজে পাইনি। ফ্রিজ চেক করেছো? মায়েরা ভাবে, তাই তো। আসলে তার ঘুম পাচ্ছে, টেবিলে থাকলে চটপট খেয়ে নিত, আবার কে খুঁজতে যাবে? তাই পানি খেয়ে পেট ভরিয়ে ওষুধ খেতে চাইছিল। মায়েরা চুপ থাকে, ইরফান আরও রেগে যায়, ধমকে বলে, আনসার মি স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে, এই লোকটা তার পিছু ছাড়ছে না কেন? অসহ্য লোক। বিড়বিড় করতে করতে ফ্রিজ খুললে দেখতে পায় একদম সামনেই একটা প্লেট। ইরফান ডাইনিং এর লাইট জ্বালিয়ে দিয়েছে। মায়ের প্লেটের ঢাকনা সরে বুঝলো হয়তো তার শাশুড়ি মা তার জন্যই সাজিয়ে রেখেছে প্লেটটা। ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে খেতে শুরু করলো। আর চোখে বাদিকে তাকালে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে খাওয়ার গতি কমালো। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? কিছুক্ষণ খাবার নেড়ে চেড়ে ঘাড় বাঁকিয়ে থেমে থেমে বলল, আপনি যান। ইরফান ভ্রু কুঁচকে তাকায়, এগিয়ে এসে মায়েরার পাশে চেয়ারে বসে। মায়েরা থতমত খেয়ে যায়। ইরফান ফোন স্ক্রল করতে করতে গম্ভীর গলায় বলে, ফিনিশ ইট। মায়েরা তার প্লেটের দিকে তাকায়, মুখটা অসহায়। ডান দিকে সরে এসে একদম চেয়ারের কোনায় বসে আর চোখে ইরফানের দিকে একবার তাকায়। ইরফান 2 হাত মেলে টেবিলের উপর রাখায় তার হাত মায়েরার হাতের সাথে লেগেছে। মেয়েটা বাম হাত নামিয়ে তার কোলের উপর উঠিয়ে রাখলো। আরেকটু চেপে যেতে চাইলে ইরফান ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, মেঝেতে বসে খেতে চাইছো? মায়েরা চেয়ার থেকে আরেকটু সরতে গিয়ে পড়তে নিলে চেয়ারের কোনা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান বিরক্ত চোখে মায়েরার দিকে তাকায়, চোখ মুখ বিরক্ত, তার সাথে রাগ। মায়েরার কাঁদতে ইচ্ছে করছে। আমতামতা করে মুখ ফুসকে বলে, আপনি প্লিজ যান, আপনাকে ভূতে ধরেছে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট? মায়েরা কেঁপে ওঠে। এর মাঝে ইরফানের ফোনে কল আসলে ইরফান দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। এরপর চেয়ার থেকে উঠে প্যান্টের পকেটে ডান হাত গুজে দাঁড়ায়। বাঁ হাতে কল রিসিভ করে
কানে ফোন ধরে সিরিয়াস হয়ে কথা বলতে লাগে। মায়েরা একটু স্বস্তি পায়। দ্রুত গপাগপ করে খেয়ে খাবার শেষ করে। তার ভয় লাগছে, ভাবছে ইরফানের উপর কোনো জিন ভর করেনি তো। এর চেয়ে ঠাস ঠাস করে মেরে দেয়া ইরফানই ভালো। কম ভয় লাগতো, কিন্তু এখন জিনের কথা ভেবে মায়েরার প্রাণ যায় যায় অবস্থা। খাবার শেষে ওষুধটা খেয়ে এক দৌড়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় মায়েরা। তার মনে হচ্ছে হয় ইরফানকে জিনে ধরেছে, নয়তো তার এতবার মুখ ফসকে পাগল বলায় আল্লাহ তার কথা কবুল করেছে, তাই ইরফান তার সাথে অস্বাভাবিক আচরণ করছে। ইরফান কথা বলার মাঝেই দেখলো মায়েরার দৌড়ানি। ফোন কেটে গম্ভীর চোখে মায়েরার ঘরের বন্ধ দরজার পানে চেয়ে রইল কিছুক্ষণ। বের করলো, স্টুপিড বাদর। এরপর ডাইনিংয়ের লাইট অফ করে দুশিরি পর দ্রুত পায়ে উপরে উঠতে লাগলো।